এখান থেকে অ্যাকচুয়ালি খাড়ির মধ্যে দিয়ে আমরা যাব হচ্ছে বিচে, সি বিচে। বিউটিফুল বিউটিফুল, এত পরিশ্রম না, মনে হচ্ছে একবারে যেন মিটে গেল। সত্যি কথা বলছি, ইট মেড মাই ডে। একটা দিন যদি সময় পান ঘুরে যান এখানে, সত্যি কথা বলছি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। মর্নিং গাইস, আজকে চললাম লালগঞ্জ। যে রাস্তায় আমি গিয়েছিলাম হচ্ছে মৌসুনি আইল্যান্ড, সেম রুটে, তবে এবার ওই ট্রেনটা ধরছি না, এটার মধ্যে ভয়ঙ্কর ভিড় হয়। আমি এখন আছি গড়িয়া স্টেশনে, এখান থেকে যাব প্রথমে ডায়মন্ড হারবার, ওখান থেকে বাস ধরে যাব। আগেরবার মৌসুনি যাওয়ার সময় নামখানা লোকালের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার পরে ঠিক করেছিলাম ওই ট্রেনটাতে আর উঠবো না, তাই গড়িয়া থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড, সেখান থেকে বাস ধরে 10 মাইল। ঠিক 8:30 বাজে এসে পৌঁছালাম ডায়মন্ড হারবার। দেখুন, আপনারা যারা সোজা আসবেন না, সরাসরি আপনারা ধর্মতলা থেকেও বাস ধরে আসতে পারেন। আমি জাস্ট এই রুটটা এক্সপ্লোর করবো বলে এলাম। জীবনের এটা বোধহয় সব থেকে বেশি মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নি। ডায়মন্ড হারবার লোকালে তো পুরো শুয়ে এসেছি, খালি ছিল। ডায়মন্ড হারবারে এসে সেখান থেকে কোনো আশেপাশে কোনো বাস নেই। কোনো একটা প্রবলেম হয়েছে ধর্মতলার দিকে, তো লিটারেলি ধর্মতলা থেকে কাকদ্বীপ পর্যন্ত ভিড়ের মধ্যে চিড়ে চ্যাপটা হয়ে দাঁড়িয়ে এসেছি। নামখানা লোকাল তো ধরিনি, সেই বিভীষিকা গতবার মৌসুনি ভ্রমণে। কাকদ্বীপে এসে বসার জায়গা পেয়েছি, তা আলটিমেটলি এখন বাজে 10:50। এই এখন এসে নামলাম 10 মাইলে। এই আমার পেছনে 10 মাইল বাজার, এদিক দিয়ে এসছে হচ্ছে আপনার নামখানা থেকে। এবার এইখান থেকে আপনি যদি ডান দিকে যান তাহলে হচ্ছে মৌসুনি আইল্যান্ড, যেটা আপনারা দেখেছেন। লালগঞ্জটা সম্ভবত বাঁ দিকে। এবার আমি আমার হোমস্টেতে যাবো এবং গিয়ে তাড়াতাড়ি করতে হবে, কারণ গিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে হচ্ছে বোট রাইডে। এখান থেকে আর টোটো করে নিলাম, ওয়ান সাইড 200 টাকা, কারণ এখানে তার কোনো লোক নেই, কিছু করার নেই, যেতে হচ্ছে। এখন মোটামুটি কিলোমিটার 4 এখান থেকে। আমি আছি ভোরের আলো হোমস্টেতে। দেখি আমার এখানে এই রাস্তাটা হচ্ছে বাঁ দিকে, একটা ডান দিকে গেলে তো আপনার মৌসুনি পাতিবুনিয়া ঘাট, আর বাঁ দিকে গেলে হচ্ছে, ডান দিকে গেলে পাতিবুনিয়া ঘাট সরি, আর বাঁ দিকে গেলে হচ্ছে আপনার লালগঞ্জ। 10 মাইল থেকে টোটোতে ওঠার সময় টোটোওয়ালার সঙ্গে পরিষ্কার কথা বলে নেবেন যে আপনি কোন হোমস্টেতে যাবেন। আমি বলা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে টোটোওয়ালা আমাকে নিয়ে গিয়েছিল ঘরে বাইরে হোমস্টেতে, যার জন্য আমার প্রায় 20 থেকে 25 মিনিট পৌঁছোতে লেট হয়ে গিয়েছিল। 10 মাইল থেকে ভোরের আলো হোমস্টেতে আসার জন্য পাকা রাস্তা আছে, যেখান থেকে 4 চাকার গাড়িও আসতে পারে, কিন্তু আমার টোটোওয়ালা আমাকে নিয়ে এসেছিল একটা কাঁচা রাস্তা দিয়ে। রাস্তার অবস্থা কিন্তু লাফাতে যাই না, টোটো বলে কি না। এদিকে মৌসুমিটার রাস্তার হালত খারাপ, এদিকেরও একই অবস্থা। এসে আমি দেখাচ্ছি প্রপার্টিটা। আসলে এখন একটা বোটিংয়ে যেতে হবে জোয়ার থাকতে থাকতে, তো সেই জন্য যাচ্ছি। গেট আপটা কেমন হয়েছে বলবেন কিন্তু। উঠবো? চারিদিকে যেটা দেখছেন এ হচ্ছে ম্যানগ্রোভ, এইটা হচ্ছে খাঁড়ি, আর এই বোটে করে আমরা ঘুরতে যাব। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে, প্রায় ঘন্টা দেড়েকের বোট রাইড। ব্যাপক ফিলিংস, কিন্তু কোনো কথা হবে না। আমি জানি না কতটা শুনতে পাওয়া যাবে আমার এই, কারণ হাওয়া দিচ্ছে এখন। এখান থেকে অ্যাকচুয়ালি খাঁড়ির মধ্যে দিয়ে আমরা যাব হচ্ছে বিচে, সি বিচে, ওই লাল কাঁকড়ার বিচ যেটা, তার থেকে একটু এগিয়ে গেলে খালিস্তান। আসলে খালিস্তানটা যেটা পড়ে ওটা হচ্ছে ঘরে বাইরের কাছে পড়ে। আমার টোটোওয়ালা মহান ছিল মারি, আমাকে ঘরে বাইরেতে নিয়ে চলে গেছে, সেই না তো দেরি হয়ে গেল, নাহলে আরও আগে বেরিয়ে যেতাম। আর প্রচণ্ড গরম আজকে। এর পরবর্তী ঘন্টা দুয়েকের অভিজ্ঞতা আমার সারা জীবনের স্মৃতির মণিকোঠায় আবদ্ধ হয়ে থাকবে। দুপাশে ঘন ম্যানগ্রোভের অরণ্য, মাঝখান দিয়ে সরু খাঁড়ি, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ভটভটি। ফিলিংসটা অনেকটা সুন্দরবনের মতো, তবে এই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্য কোনো বন্য জীবজন্তু দেখার কোনো সুযোগ নেই। দুচোখ ভরে শুধু প্রকৃতিকে উপভোগ করুন। এটা কি অভিজ্ঞতা!
ভাষায় বলে বোঝানো যাবে না। সামনে শুধু দেখুন, অদ্ভুত সুন্দর। বাড়ি থেকে 4 ঘন্টা, মানে কোথায় লাগে মৌসুনি, কোথায় লাগে বকখালি, হার মেনে যাবে এই দৃশ্যের কাছে। একবার দেখুন শুধু। আই ডোন্ট কেয়ার আমার কথা শোনা যাচ্ছে কি না। আমার পেছনের দিকটা দেখুন, এত গরম, সকাল থেকে এত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। আপনাদের বললাম একটা অ্যাডভেঞ্চার করে এলাম, সার্থক হয়ে গেছে, সত্যি কথা বলছি। এই জিনিস আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা থেকে 3.5 থেকে 4 ঘন্টার দূরত্বের মধ্যে আছে, কিন্তু আমরা আমাদের মধ্যে খুব কম লোকই সেটাকে এক্সপ্লোর করেছে। কিন্তু এই সামনেই হচ্ছে বিচ, এটা মনে হচ্ছে একটা চড়া পড়ে গেছে। সমুদ্রের জল এখানে এসে পড়ছে, নামাবে এক জায়গাতে। আর একদম দেখুন ম্যানগ্রোভ আমার একদম হাতের কাছে চলে এসেছে কিন্তু। আর ঝাউবনটা, এইদিকে ঝাউবনটা দেখুন একবার। খুব সম্ভবত এই ঝাউবন আমি ডানাতে বলবো এখানে ঢোকাবে। দেখেই মনে হচ্ছে একটা গুরুগম্ভীর ব্যাপার, দেখেই ভয় লাগবে, কি ঘন। কিন্তু যেটা আমাকে বলেও দিয়েছে রিসর্ট থেকে যে এখানে অবশ্যই ঢুকবেন, মাঝি ভাই আমাকে নিয়ে যাবে। ওদিকেই যাওয়া হচ্ছে, চলুন যাওয়া যাক। লঞ্চে করে যারা সুন্দরবন ঘুরি, সেই ফিল অসম্ভব আসতে পারে না। রিয়েল খাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে। মানে আমি ম্যানগ্রোভগুলোকে ছুঁতে পারি এমন ডিস্টেন্সে আছে আমার। এখানে এলে না রিয়েল টেস্টটা পাওয়া যায়। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার পাবেন না, কিন্তু সুন্দরবনের খাঁড়ি অ্যাকচুয়ালি কীরকম হয় এইখানে এলে বুঝতে পারবেন। খাঁকে বেরিয়ে মেন জায়গায় এসে আবার আরেকটা খাঁড়িতে ঢুকেছে, একদম হুবহু সুন্দরবন। যদি কেউ বলে না দেয়, মানে যদি বলে না দেয় যেটা সুন্দরবন নয়, তাহলে 100% মনে হবে সুন্দরবন। দেখুন, মানে না জানলে মনে হবে এই কী করে যাচ্ছে। সুন্দরবনের খাঁড়ির মধ্যে দিয়ে আমরা যেমন লঞ্চে যাতায়াত করি, এখানে একটা ভটভটিতে করে এসেছি। শুধু দেখুন এই জায়গাটা, সামনের দৃশ্যটা দেখুন শুধু একবার। কেউ নেই, এই ডিঙি নৌকো, মাঝি ভাই আর আমি। পুরো খাঁড়ি পুরো খালি একদম। এই না হলে ট্যুর। এইভাবেই তো প্রকৃতিকে এনজয় করতে হয়। একদম মানে একদম সরু, মানে আমাদের মানে কলকাতাতে বোধহয় এই যে ওই বাগজোলা ক্যানেল আছে, লেন্থটা ওই রকম হবে, কিন্তু পরিপূর্ণ জল একদম। আর জোয়ার এসছে তো জলের লেভেলটা অনেক বেড়ে গেছে। তো একটা মানে একটা খাঁড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার ছোট্ট আরেকটা খাঁড়িতে ঢুকলাম। লালগঞ্জে যে হোমস্টেতে আমি আছি, অর্থাৎ ভোরের আলো হোমস্টে, তাদের প্যাকেজের বিশেষত্বই একটা, যে এই প্যাকেজের সঙ্গে আপনাদের এই 1.5 ঘন্টার বোট রাইডটা ফ্রি দেবে। তবে এই বোট রাইডটা কিন্তু প্রত্যেক দিন একই টাইমে হয় না, এটা সম্পূর্ণভাবে নির্ভর করে নদীতে বা সমুদ্রের জোয়ারের ওপরে। তাই আসার আগে আপনার রিসর্টের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন যে জোয়ারের টাইমিং কটা এবং বোট রাইড কখন হবে, এবং সেই অনুযায়ী আপনি আপনার আসার প্ল্যান করে নেবেন। এই হলো লাল কাঁকড়ার বীচ। আসলে আমরা নৌকাটাকে এখানে নোঙর করে এসেছি। এই যে সাদা বালির বীজ দেখতে পাচ্ছেন, এইটাই হলো পুরো লাল কাঁকড়ার বীজ। আসলে এখানে এত গরম, এই সমস্ত কাঁকড়া এখন গর্তের মধ্যে ঢুকে গেছে। আমি দেখছি যদি কোনো গর্তের মুখ দেখতে পাই তাহলে আপনাদের দেখাবো, কিন্তু যখন গরম কম থাকে তখন এই কাঁকড়াগুলো বেরিয়ে আসে এবং পুরো এই বীজটা না পুরো লাল হয়ে যায় একদম। এখন এত গরম আসলে আজকে, এই গরমের মধ্যে কোনো কাঁকড়াকেই এখন আর বাইরে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই হলো সমুদ্র। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি সোজা যদি চলে যাওয়া যায়, ওই সামনে ওই হলো খালিস্তান বিচ, আর এই হলো ঝাউবন। একটাই বিচ। আমরা যেদিকে আছি, আসলে কী ব্যাপার বলুন তো, যে রিসর্টে আপনারা থাকবেন তার ওয়াইজ। যেমন আমি যে রিসর্টে আছি ভোরের আলোতে, এই ভোরের আলোতে কিন্তু আমাদের এই প্যাকেজটা আছে। অন্যান্য রিসর্টে কিন্তু প্যাকেজটা দিতে পারবে না, কারণ তাদের এই মানে তাদের রিসর্ট যেখানে, সেখানে কিন্তু এই খাঁড়ি ব্যাপারটা নেই। এর লোকেশনটা এমন জায়গাতে এই যে খাঁড়ি ব্যাপারটা আছে, এবং সেই জন্য বোট রাইডটা এবং আমার প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি। মানে এবং প্যাকেজটা চার্জ শুনলে অবাক হয়ে যাবেন, এত কমেও এখানে কিন্তু পাওয়া যায়। এই দেখুন, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। মাঝি ভাই বলছেন যে সকালবেলা পুরো ভরে থাকে, আর এমনিতে যদি সকালবেলা আসা সম্ভব না, কারণ এটা তো জোয়ারের টাইম ওয়াইজ হয়। আর এই গরম বলে এখন সব ভেতরে ঢুকে গেছে। যখন ওয়েদার ঠান্ডা থাকে তখন সারা দিনই মোটামুটি বাইরে থাকে। পেছনে হলো সমুদ্র, আমি আর মাঝি ভাই, এই বিচে আর কেউ নেই। সমুদ্রের
ঢেউয়ের ছোট্ট ছোট্ট ঢেউ, কিন্তু ঢেউয়ের আওয়াজ খুব মিস করেছি। দীঘাতেও পাইনি, তাজপুরেও পাইনি, মন্দারমণিতেও পাইনি, রিসেন্টলি যে কটা জায়গাতে গেছি মৌসুনিতেও পাইনি। মৌসুনিতে আমি যেখানে গেছিলাম সেটা খুব ভালো জায়গা ছিল, কিন্তু সেইখানেও পাইনি। আমার কিন্তু অসাধারণ লাগছে, শুধু দেখুন একবার। আমি একটু জলে নামি। ওদিকে একটু কাদার ভাব বেশি ছিল, এদিকের মাটিটা শক্ত। ও এখানে আবার একটু ঢেউগুলো একটু বড় বড় দেখছি এদিকে। ওভারঅল লাভলি। এদিকে সমুদ্র, আদিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, আর এপাশে ঝাউবন। আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছি আমরা, এইটাই চলে গেছে খালিস্তান বিচ। এই পুরোটা, এই যে পুরো স্প্যানটা দেখছেন, এটাই হচ্ছে লাল কাঁকড়ার বিচ। যখন টেম্পারেচার কম থাকে ভোরবেলার দিকে বা সন্ধ্যের দিকে, তখন লাল কাঁকড়া বেরিয়ে আসে। আর মানুষ যত কম থাকে, মানুষকে পছন্দ করে না, মানুষ দেখলেই দৌড়ে ঢুকে যায়। এই সামনে যে এই বিস্তীর্ণ এরিয়াটা দেখছেন, এখানে অ্যাকচুয়ালি মাছ শুকনো, মানে শুঁটকি মাছ করা হয়। এখন হচ্ছে না, বাট নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ, জানুয়ারি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শুঁটকি মাছ এখানে শুকনো, মানে মাছ শুকনো হয় আর কি। এখানে একটা বিশাল বড় একটা ইকোনমি এটা এখানকার। বিরাট বড় এরিয়া, দেখুন বিশাল বড় এরিয়া। যেটা খড় বেছানো দেখছেন পুরো এন্টায়ার এরিয়াটা এই ঝাউবনের পাশে। ট্রিমেন্ডাস জায়গায় এনেছি। এই দেখুন, এই যে ঝাউবনটা মনে আছে যেটা বোর্ড থেকে দেখাচ্ছিলাম, ওই ঝাউবনটার ভেতরে ঢুকেছি। একবার শুধু ঝাউবনটা দেখুন, এত গরম, আর এই ঝাউবনের ভেতরে না এসির থেকেও বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে। কি বিউটিফুল জায়গা, কল্পনা করতে পারবেন না, মানে ট্রুলি 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 অ্যামেজিং জায়গা। এই যে এই 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 পেছনটা, এই যে বাইরেটা, এখানে গেলে আপনি টিকতে পারবেন না। দু কদমে গিয়ে ঝাউবনের ভেতরে ঢুকুন, পুরো মনে হচ্ছে এসি, মানে আপনি বিছানা লাগিয়ে আপনি শুয়ে পড়তে পারবেন না, কোথাও যেতে হবে না। এবার ঝাউবনটাকে একটু এনজয় করুন। এই ধরনের ছোট্ট এবং শান্ত ঝাউবন আমি ছোটোবেলায় যখন দীঘা বা বকখালি যেতাম তখন প্রচুর দেখতে পেতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট বেড়ে যাওয়া, আর তার সঙ্গে ঝাউবন কেটে সেখানে গড়ে তোলা হোটেল এবং রিসর্ট, তাই আজকের ডেটে দীঘা, মন্দারমণি বা বকখালি কোথাও আপনি এই ঝাউবনগুলোকে দেখতে পাবেন না। তাই বকখালির খুব কাছে এই অফবিট জায়গাতে এসে এই ঝাউবনটা দেখে আমার মনটা খুশিতে ভরে গিয়েছিল। এত সুন্দর জায়গা, প্লাস্টিকের বোতল, চটি, খাবারের প্যাকেট, প্লাস্টিক, এগুলো কিন্তু করা উচিত নয়। প্রকৃতিটাকে বাঁচাতে হবে, এর দায়িত্ব কিন্তু আমাদের সবার, শুধুমাত্র বন দপ্তরের না। ওই দেখুন, ইউজ করে প্লাস্টিক ওই যে ফেলে রেখে গেছে, ওই যে এগুলো সব নন ডিসপোজেবল ডিশ তুলে নিয়ে গিয়ে কী অসুবিধা হয় আমি বুঝি। এই দেখুন, পিকনিক করে নোংরা করে দিয়ে চলে গেছে। এত সুন্দর জায়গাটাকে না, এই জিনিসগুলো খুব দৃষ্টিকটু লাগে। প্রকৃতিকে সুন্দর রাখা, পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু কিছু মানুষের নয়, আমাদের সবার। পিকনিক করতে আসুন, আনন্দ করুন, যাওয়ার সময় বর্জ্য পদার্থগুলো নিয়ে গিয়ে প্রপার ডিসপোজাল যেখানে হয় সেখানে ফেলে দিন, দেখতেও সুন্দর লাগে। আজকে আমি যদি এখানে আসি, আমি এখানে বসে খাওয়া দাওয়া করে এখানে ফেলে যদি চলে যাই, এরপরে একটা ট্যুরিস্ট এসে সে তো এই দৃশ্যটা দেখবে, দেখতে ভালো লাগবে কি? আমার মনে হয় এটা আমাদের সবার দায়িত্ব। আপনাদের কি মতামত? এখানে কিছু জায়গায় কীর্তন চলছে, এইটা বাদ দিলে পরে এখন বেলা প্রায় 1টা বাজে, পুরো সাইলেন্ট, কোনো রকম কোনো হই হট্টগোল নেই। খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। দিল খুশ হয়ে গেল সত্যি কথা এসে। সকাল থেকে এত ঝুট ঝামেলা করে আমি তো ভাবছিলাম বোধহয় এসে কী না কী হবে, বাট এসে যা পেলাম, দিল গার্ডেন হয়ে গেল। সত্যি কথা বলছি, একটা দিন যদি সময় পান ঘুরে যান এখানে, সত্যি কথা বলছি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তো হলো হোমস্টে, আরে সরি বোটিং, এরপরে বিকেল আরেকবার যেতে পারে, সবাই সেটা প্যাকেজে আসবে না। এবার আপনাদের হোমস্টের বাইরেটা দেখায়, ভেতরেও দেখাচ্ছে। আসলে এখানে একটা কোনো প্রোগ্রাম চলছে, মানে পুজো চলছে, এই জন্য প্রচণ্ড আওয়াজ আসছে। আমার লালগঞ্জে স্টে এবং টোটাল প্যাকেজটা আমি করেছিলাম ভোরের আলো হোমস্টের সঙ্গে। প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল 3 বেলার খাওয়া, থাকা এবং এই যে এক্ষুনি বোট রাইডটা দেখলেন সেটা। হোমস্টেটা একেবারেই বেসিক,
কোনো রকম লাক্সারি এখানে এক্সপেক্ট করবেন না, তবে গ্রাম্য পরিবেশে গ্রামের মানুষদের মাঝখানে থাকতে নেহাত মন্দ লাগবে না। এই রিসর্টে আছে 2টো কাপল রুম, 2টো 8 বেডেড রুম আর 2টো 3 বেডেড রুম। টোটাল 26 জনকে ওরা অ্যাকোমোডেট করতে পারে, তবে কোনো রুমেই কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই। চট করে রুম ট্যুরটা দিয়ে নিই। দেখুন, এরকম খুব বেসিক রুম। রুমে ঢুকলে পরে এরকম একটা বেড পাবেন, বেডে আমার সমস্ত জিনিসপত্র, একটা পেডেস্টাল ফ্যান, এই হচ্ছে জানলা, ফাঁকা জানলা, জামা কাপড় রাখার জায়গা, আর এই হচ্ছে আপনার আয়না, আর এখানে 2টো টিউব আছে, একটা নাইট ল্যাম্পও আছে, প্লাস সুইচ বোর্ড, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, একটা ছোটো ট্রে আছে, গুড নাইটও আছে এখানে, মানে মশার বা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওপরে আরেকটা ফ্যান, 2টো ফ্যান আছে দাদা। ছোট্ট রুম কিন্তু খুব সুন্দর রুম কিন্তু। আর ওয়াশরুম আমার উল্টো দিকে দেখুন, যে 2টো ডিজাইনার যে দরজা দেখতে পাচ্ছেন, ওইখানে একটা, এই দুটো হচ্ছে এখানকার কমন ওয়াশরুম, এখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই। আর বেরোলে পরে এখান থেকে হচ্ছে আপনার মানে রাত সন্ধ্যাবেলা যদি বসতে চান একটু, আর এই হচ্ছে আপনার ডাইনিং হল, ফোরে হলো হোমস্টে। আর হোমস্টের বাইরের লুকটা তো আপনাদের আমি দেখালামই, একদম বেসিক হোমস্টে, বেসিক বাট ইটস রিয়েলি গুড। আচ্ছা, এটা বড় রুম, এটা টোটাল কজন? 1 2 3 4 8 জন থাকতে পারে না? ওইদিকে 2টো, উপরে 2টো ফ্যান আছে, এদিকে নেই সেটা। মানে বেশ বন্ধু বান্ধব এলে পরে থাকা যায়, ভালোই থাকতে পারবে এখানে। প্রপার্টিতে আজকে আমি একা, আসলে এটা কিন্তু লং উইকেন্ড ছিল, গুড ফ্রাইডে প্লাস শনি রবি, কিন্তু যেটা হয়েছে এই যে বাইরে না মনসা পুজো প্লাস শীতলা পুজো এগুলো হচ্ছে, তো কালকে সারা দুপুর ধরে এত আওয়াজ হয়েছে, মানে যারা আজকেও স্টে করার কথা ছিল তারা আজকে সকালেই চলে গেছে। তো ভদ্রলোক কাল রাত্রে ফোন করেছিলেন যেরকম সবাই চলে যাচ্ছে, কারণ ওরা তো গান বাজনা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম রাত্রে কতক্ষণ চলবে? রাত 10টা পর্যন্ত। মানে কোনো অসুবিধা নেই, আমি চলে এলাম। পুরো প্রপার্টিতে আমি এতক্ষণ ধরে গল্প করছিলাম, ঘুরে এসে দেখালাম তো আপনাদের। এরপরে আমি জাস্ট স্নানটা করে আসি, স্নান আবার করবো, প্রচণ্ড গরম বাইরে, স্নানটা করে আসি, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট উল্টো দিকেই এসে খাবার টেবিল আপনাদের দেখাবো। খাবারও এলাহি আয়োজন, খাবার টেবিল আপনাদের দেখাবো। যারা লালগঞ্জে উইকেন্ড কাটাতে আসার প্ল্যান করছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে গরমকালটাকে পারলে অ্যাভয়েড করবেন। ভোরের আলো হোমস্টে খুবই বেসিক, এখানে কিন্তু এসির কোনো ব্যবস্থা নেই। আর যে বোটিংটা আমি করেছিলাম এটা বেশিরভাগ সময় হয় জোয়ারের সময়, যেটা পরে দুপুরবেলার দিকে। সুতরাং গরমের সময় এলে পরে আপনারা লাল কাঁকড়া তো দেখতে পাবেনই না, আর বিচে নেমে গরম বালিতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে পারে। সেদিন লাঞ্চের মেনুতে ছিল ভাত, স্যালাড, আলু ভাজা, আমুদে মাছ ভাজা, কুমড়োর সবজি, ডাল, কাতলা মাছের কালিয়া, চাটনি, রসগোল্লা এবং পাঁপড়। দুপুরের খাওয়ার পর সেদিন খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম যখন ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। আর সন্ধেবেলায় আমাদের ভোরের আলো হোমস্টেকে দেখতে অনেকটা এইরকম লাগছিল। ঘুমিয়ে পড়ার জন্য বিকেলের বোটিংটা আর করা হয়নি, তাই ঠিক করলাম পরের দিন ভোরবেলা সেকেন্ড পার্ট অফ দ্য বোটিংটা করব। লাঞ্চের পর, লাঞ্চের কোয়ালিটি খুব ভালো ছিল, লাঞ্চের পর এত টায়ার্ড ছিলাম শুয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা যে বোট রাইডটা সেটা করা হয়নি, তবে কালকে সকালবেলা এটা করা যেতে পারে, আমি একবার কথা বলে দেখছি। এই হোমস্টেটাতে আপনি বুক করতে পারেন। দেখুন, রুম 2 ধরনের আছে। আমি যেটাতে আছি, আমার রুমটা হচ্ছে কাপল রুম, মানে 2 জন থাকতে পারে। আপনাদের একটা বড় রুম দেখালাম, ওখানে 8 জন থাকতে পারে। এরকম 8 জনের রুম 2টো আছে এখানে, তাহলে 16 জন। এরকম কাপল রুমও 2টো আছে, তাহলে হলো 20 জন। আর আরও বোধহয় আরেকটা 3 বেডেড রুম আছে, তো 21 থেকে 23 জন এখানে থাকতে পারে। এখন ফেসিলিটিসগুলো ভীষণই বেসিক, তবে যেটা আমি জানলাম, যা আমরা যদি আমাদের মতো ট্যুরিস্টরা যদি আসি, তাহলে অবভিয়াসলি বিজনেস বাড়লে পরে এখানে ফেসিলিটিসও আরও বাড়বে। প্যাকেজের মধ্যে কি থাকে? প্যাকেজের মধ্যে থাকবে আপনি যেদিন আসবেন সেদিনকার লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্সটা বলছি কি, ডিনার থাকবে রাত্রে, প্লাস পরের দিনের ব্রেকফাস্ট, প্লাস যে বোট রাইডটা আমি করলাম সেই কমপ্লিমেন্টারি বোট রাইডটা। আর প্রাইস কত জানেন? পার হেড 1050 রুপিস। ঠিক শুনেছেন, 1050 রুপিস। আমি ডিটেলস মানে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
একবার আসবেন। আমি বলছি 1050 টাকা দিয়ে এসে এখানকার লোকেদের আতিথেয়তা, খুব সরল লোকজন, মানে অ্যাকচুয়াল যে ম্যানেজার সে নেই আর উনি নেই, উনি অ্যাকচুয়ালি ডিউটি করেন, উনি কোনো সিভিকের ডিউটি করেন, বাট যিনি এখানে তার অ্যাবসেন্সে ম্যানেজ করছেন, হি ইজ ট্রুলি গুড, মানে খুব আন্তরিক। মানে ছোটোখাটো জিনিসের যাই চাইবো, মানে এখন দেখুন এখানে যদি আমার অন্য এক্সট্রা কিছু দরকার হয় 10 মাইল বাজার থেকে আনতে হবে, কারণ গ্রামের ভেতরে খুব বেসিক কিছু জিনিসের আর কিছু কিন্তু সেভাবে পাওয়া যায় না। আমি জানি না যারা চলে গেছে আজকে কেন চলে গেলেন, পরিবেশটা কিন্তু আমার সুন্দর লাগছে, মানে যেই মাইকটা বন্ধ হলো কিছুক্ষণের জন্য পুরো পিন ড্রপ সাইলেন্স। এখন কটা বাজে? সন্ধে 6টা। পিন ড্রপ সাইলেন্স একদম। এইরকমই তো জায়গা হতে হয়। পুরো প্রপার্টিতে আমি একা। ইভিনিং স্ন্যাক্স দেবে, চা দিল, চা বিস্কুট দিল, আর এবার দেবে হচ্ছে চপ মুড়ি। এর টেস্টই আলাদা। দাঁড়ান আসছে, ঠোঁয়ায় করে নিয়ে এসছে চপ মুড়ি, দেবে এখন। চপের সাইজটা দেখুন একবার, তাও আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি। পাবেন এরকম চপ কলকাতায়? এই চপটার দাম মার্কেটে দাম হচ্ছে 8 টাকা, এর সঙ্গে মুড়ি দিয়েছে। অসাম খেতে হচ্ছে, কিন্তু বিশেষ করে এনভায়রনমেন্টটাই আমি এনজয় করছি সাংঘাতিকভাবে। একটা জিনিস বলে রাখি, যারা এখানে আসবেন, বিশেষত যারা সোলো ট্রাভেল করবেন, একটু আগের থেকে কনফার্ম করে নেবেন, কারণ এখানে কিন্তু সোলো ট্রাভেল নিয়ে, মানে সোলো ট্রাভেল ইন দ্য সেন্স সোলো স্টে নিয়ে সমস্যা আছে। মানে এটা পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু সমস্যার সৃষ্টি করে। আমার ক্ষেত্রেও ওদের একটু অসুবিধা ছিল, বাট আমি বললাম যে আমি একজন ইউটিউবার, আমি ব্লগিং করি, আমার চ্যানেলের লিঙ্ক দিলাম, তো তারপরে ওনারা অ্যালাউ করেছেন। তো মোটামুটি হয়ে যায়, বাট আগের থেকে বলে দেবেন যে সোলো ট্রাভেলার, তার জন্য যা যা ফর্মালিটিস আছে এক্সট্রা সেটা একটু করে নিলে পরেই কোনো অসুবিধা হবে না। সেদিন গ্রামে পুজো ছিল বলে হোমস্টের কিচেনে আর নতুন করে কিছু রান্না করেনি। আমি ননভেজ খাবো বলে ওনারা 10 মাইল বাজার থেকে আমার জন্য চিকেন বিরিয়ানি আনিয়ে দিয়েছিলেন। টেস্ট ছিল মোটামুটি। খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে আমি প্ল্যান করেছিলাম সেকেন্ড পার্ট অফ বোট রাইড। সে ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। তবে এই বোট রাইডটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এক্সট্রা 200 টাকা এর জন্য আমাকে পে করতে হয়েছিল। সকালে এই বোটিংটা করার উদ্দেশ্যই হলো নদীর মাঝখানে ভাটার সময় একটা চর জেগে ওঠে, যেটাকে এখানে স্থানীয়রা বলেন সিক্রেট চর, সেইখানে যাওয়া এবং ফটোগ্রাফি করা। তবে নদীতে ভাটা থাকার কারণে খাঁড়ির থেকে তখন জল পুরো শুকিয়ে যায়, তাই হোমস্টে থেকে আমাদের 1 কিলোমিটার হেঁটে নদীর ধারে পৌঁছতে হয়েছিল বোটিং স্টার্ট করার জন্য। তবে যে কোনো কারণেই হোক, সেদিন সকালবেলা আকাশ ছিল ভয়ঙ্কর মেঘলা এবং নৌকো স্টার্ট করার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ঠিক করা হলো তাড়াতাড়ি ফিরে আসা হবে। মোটামুটি মিনিট 10 বোট রাইড করে নদীতে এখন ভাটা চলছে, নদীর মাঝখানে এই চড়াটাতে চলে এসেছি। খুব সুন্দর জায়গা লাগছে, কিন্তু আসলে যেটা সমস্যা হয়েছে, আজকে ভীষণ মেঘ করে আছে, টিপ 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 বৃষ্টিও পড়ছে। যদি একটু সানি ওয়েদার থাকতো তাহলে এখান থেকে কিন্তু সানরাইজ দেখতে খুব সুন্দর লাগে। দিনে দুবার আসা যায় এখানে, একটা হচ্ছে বিকেলের দিকে, গতকাল 4:30-5টার সময় আমাকে বলেছিল, কিন্তু সেই সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আজকে সকালটা চুজ করলাম। কিন্তু যাই হোক, আজকে মেঘলা ওয়েদার আছে। আদারওয়াইজ ওই পার্টটা বাদ দিলে কিন্তু এই এত বড় চড়া, এখানে আমি আর আমার রিসর্টে আমাকে যিনি এসকর্ট করে এনেছেন উনি, আর পেছনে মাঝি ভাই বসে আছেন, ব্যাস আর কেউ নেই। এদিকেও জল, এদিকেও জল, জাস্ট নদীর মাঝখানে ভাটার সময় একটা বিশাল চড়া পড়েছে। এরকম গঙ্গা নদীতেও অনেক চড়া আছে। আর উল্টো দিকে এই যে জমির রেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোধিয়ান বিচ, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এটায় যাওয়ার জন্য আলাদা করে কিন্তু পারমিশন করাতে হয়, ওটায় এভাবে সরাসরি যাওয়া যায় না। মাঝি ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম, এই চড়াটা কিন্তু আজ থেকে 20-25 বছর আগে ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীর উচ্চগতি থেকে বয়ে আনা পলিমাটি এখানে জমে জমে এই চড়াটির সৃষ্টি হয়েছে। যখন জোয়ার চলে তখনও কিন্তু লঞ্চ বা ভটভটি এই জায়গার উপর দিয়ে যেতে পারে না নাব্যতার কারণে। এই জায়গাটাতে সন্ধ্যের মুখে অথবা একদম ভোরবেলা আসা যায়, কারণ ওই দুই সময় নদীতে ভাটা চলে। সন্ধ্যের সময় এলে সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন এবং সকালবেলা পাবেন নয়নাভিরাম সূর্যোদয়।
জায়গাটা সব থেকে ভালো লাগতো যদি আজকে মেঘটা না থাকতো। তবে এরকম বালির চর, মানে আমি যেটা বলতে চাইছি আর কি, একদম ফাঁকা জায়গা, মানে এত বড় জায়গা, জাস্ট 2-3 জন, ভোরবেলা, খুব সুন্দর লাগলো। বৃষ্টি পড়ছে বলে বেশিক্ষণ থাকতে পারছি না, আমরা এখন ব্যাক করে যাচ্ছি। আদারওয়াইজ জায়গাটা খুব সুন্দর। হয় বিকেলের দিকেও আসা যায়, মানে আপনার যে রিসর্ট তাকে বললে পরে তারাই অ্যারেঞ্জ করে দেবে, অথবা ভোরবেলার দিকে আসা যায়। বিকেলের দিকে আসেনি, একদম আমি ঘুমিয়ে পড়েছিলাম আর প্রচণ্ড গরম ছিল গালে। সকালবেলা এলাম, খুব ভালো লাগলো। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে ব্যাক করে যাবো, কারণ এখানে আর বেসিক্যালি কিছু করার নেই। দেখুন এখানে আমার পেছনে হচ্ছে লোধিয়ান দ্বীপ, কোনাকুনি পেছন দিকে হলো বকখালি, খালিস্তান বিচ, আর এপাশে হচ্ছে আমাদের লালগঞ্জ বিচ। এই হচ্ছে এখানকার জিওগ্রাফিটা। আসলে এখানে মানে এদিকে না প্রচুর ঝাউবন ছিল, কিন্তু এই বুলবুল, আমফান, এই ঝড়গুলো এখানকার প্রচণ্ড ক্ষতি করে দিয়েছে। সেটাই এনারা বলছিলেন যে এত ঝাউবন, এত জঙ্গল ছিল, এখন মানে প্র্যাকটিক্যালি আর কিছু নেই, ম্যাক্সিমামই মানে ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে গেছে। সিক্রেট চর থেকে ফেরার সময় আমরা লাল কাঁকড়া বিচের পাশ দিয়ে ফিরেছিলাম, এই আশায় যে যদি কিছু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তবে কোনো অজ্ঞাত কারণে এই ভোরবেলা এবং মেঘাচ্ছন্ন পরিবেশে কোনো লাল কাঁকড়াই কিন্তু আমরা বিচের ওপরে দেখতে পেলাম না। বোটিং শেষ করে গ্রামের ভেতর দিয়ে হোমস্টেতে ফেরার সময় আমার চোখে পড়ল এই অপূর্ব সুন্দর সূর্যমুখী ফুলের বাগান। আমার ডান দিকে দেখুন সূর্যমুখী ফুলের বাগান। আসলে গ্রামের ভেতর দিয়ে আসছি, এত সুন্দর লাগছে না, মানে কালকে আমি আসার সময় দেখেছিলাম দুদিকের ক্ষেতে সূর্যমুখীতে ভর্তি। আসলে গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি, আবার এই কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে, মানে এতক্ষণ যে শান্তিটা ছিল, শান্তি ভঙ্গ হলো। এখন বোটিং করে চলে এলাম, এবার এখান থেকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমার প্যাকেজ শেষ হয়ে যাবে। এখন আপাতত চা খাচ্ছি। দেখুন এই যে প্যাকেজটা, বা আমি যে এলাম, নর্মাল প্যাকেজ, নর্মাল ট্যুর অপারেটর বা এই প্যাকেজ রিসর্ট ওনার যেটা করেছে তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা তো করেছে। কিন্তু কিছু জিনিস আমি যদি না বলি এখানে অন্যায় হবে। আমার পেছনেটা এই যে বাড়িটা দেখছেন, এটা একটা দোকান অ্যাকচুয়ালি, খুব সাধারণ গ্রামের দোকান। কালকে সন্ধ্যের পরে যখন আমার কিছুই করার ছিল না, আমি জাস্ট বাইরে বেরিয়ে ঘুরছিলাম, তো এই দোকানের যে ওনার, উনি এসে বললেন যে চলুন একটা টর্চ নিয়ে গাঙের পাড়, মানে নদীর পাড় থেকে ঘুরে আসি। কী স্বার্থ ছিল লোকটার? এগুলো হচ্ছে গ্রামের মানুষের সারল্য। লোকটা কিন্তু আমার থেকে কোনো পয়সা নেয়নি, কিচ্ছু নেয়নি। অনেকক্ষণ আমাকে টর্চ দিয়ে অন্ধকার নদীর পাড়ে আলের মধ্যে দিয়ে ঘোরালো। আমি এসে এখানে যেমন রাত্রে একা বসেছিলাম, ডিনারের পরে গ্রামের লোকজন এলো, এমনি কথা বলতে শুরু করলো। মানে হয়তো কারো কাছে অড লাগতে পারে, কর্তা কী করেন, কোথায় চাকরি করেন, মাইনে কীরকম পান। আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে মানুষের সারল্য। এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং সরল। এই জিনিসটা কিন্তু আমাকে অ্যাকনলেজ করতেই হবে, না হলে এই ট্যুরটা অসম্পূর্ণ হয়ে যাবে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, রসগোল্লা আর একটা সেদ্ধ ডিম। সকালে তো চা দিয়েছেই। আচ্ছা, এখানে ডে প্যাকেজও হয় কিন্তু, যেমন আজকে একটা গ্রুপ আসছে, আমি যখন বেরিয়ে যাব, একটা গ্রুপ আসছে, তারা আসবে, ব্রেকফাস্ট করবে, লাঞ্চ করবে, বোটিং করবে, চলে যাবে, রাত্রে থাকছে না। তবে একটা চেঞ্জিং রুম দেবে, সেটাও হয়। সেক্ষেত্রে 150 টাকা পার হেড প্যাকেজ হয়। বোটিংটা আলাদা, বোটিংটা পার হেড 60 থেকে 70 টাকা করে, সেটা মাঝিকে সরাসরি পেমেন্ট করতে হয়। সুতরাং যারা আপনারা ভাবছেন যে আসবেন ডে প্যাকেজে, তারা কিন্তু আসতে পারেন। তবে যা ডিস্টেন্স, একটা রাত থেকে গেলে কিন্তু আইডিয়াটা মন্দ নয়। আর আমার প্যাকেজ তো আমি বলেছি, পার হেড প্যাকেজ, আমি যে কাপল রুমে ছিলাম সেটা 1050 টাকা, প্লাস সকালের বোটিংয়ের জন্য এক্সট্রা হয়তো আমায় 200 টাকা দিতে হবে, ব্যাস। এখানে যেটা মেন কস্টিংটা পড়ে, ট্রান্সপোর্ট, যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন, মেইন মানে 10 মাইল থেকে এখানে আসা 200 টাকা, প্লাস এখান থেকে আমি যে যাবো এখন স্টেশন পর্যন্ত 250 টাকা নেবে, কারণ এখানে আলাদা কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। এই ছিল আমার লালগঞ্জ ট্যুরের কাহিনী। এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আপনারা কারা কারা আসবেন আমায় কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ট্রাভেলিং।